This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঘড়ির কাঁটা দুপুর 2:06 মানে ফুল অ্যান্ড ফাইনাল তনিষ্ঠার সঙ্গে রয়েছি আমি শুভজিৎ। তনিষ্ঠা, শুরুতে নজর রাখতে হচ্ছে এসআইআর এর দিকে। ফুল অ্যান্ড ফাইনাল তালিকা হয়তো প্রকাশ হবে আজ থেকে পাক্কা এক মাস পরে, কিন্তু তার আগের আপডেটগুলো দিয়ে রাখি। আনম্যাপড ভোটারদের মধ্যে এখনো পর্যন্ত নাম বাদ পড়েছে কতজনের বলুন তো? শেষ পাওয়া তথ্য অনুযায়ী নাম বাদ পড়েছে 11,472 জনের। কেন এই 11,472 জনের নাম বাদ পড়েছে? কি কারণে, কি যুক্তিতে? জেলাওয়ারি কোনো ভাগ আছে কি? শ্রাবন্তীর কাছ থেকে জানবো। শ্রাবন্তী, দেখো 94 লক্ষ মানুষের হিয়ারিং চলছে এবং সেই চলাকালীনই এটা একদম ফাইনাল যে তথ্য সেরকমটা নয়। যেরকমটা আমরা জানতে পাচ্ছি যে এখনো পর্যন্ত বলা যেতে পারে 2 সপ্তাহ শুনানি হয়েছে, সেই প্রসেসে প্রায় 11,472 জন নাম বাদ পড়ার আশঙ্কা। এদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে যে প্রয়োজনীয় ডকুমেন্টস দেখতে বলা হয়েছিল তারা সেগুলি দেখাতে পারেননি। একই সঙ্গে যে তুমি জেলাওয়ারি দেখো তাহলে সেখানে শীর্ষে রয়েছে নদিয়া। ইতিমধ্যেই আমরা দেখেছি বহু ক্ষেত্রে রাজনৈতিক দলের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়েছে যে নদিয়া সংক্রান্ত বিভিন্ন জায়গায় মতুয়াদের সব থেকে বেশি সংখ্যাটা রয়েছে এবং তারা এটাও জানিয়েছিলেন যে সিএ যে সার্টিফিকেট অনেকেই সেটা হাতে পাননি। কার্যত সেই নিরিখে কি এই 9,000 এবং এই 11,472 জনের মধ্যে 9,000ই রয়েছে নদিয়ার ক্ষেত্রে। ফলে এই আশঙ্কা উঠছে যে সম্ভবত এই 9,000 জনের মধ্যে ম্যাক্সিমাম থাকতে পারে নদিয়া। অন্য ক্ষেত্রে হুগলি রয়েছে দ্বিতীয় ক্ষেত্রে। বাদবাকি সমস্ত রাজ্যেই এখনো পর্যন্ত তথ্যটা মাত্র কয়েকশো হয়েছে। এই সংখ্যাটা আরো বাড়বে, কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে 94 লক্ষ লোকের মধ্যে এখনো পর্যন্ত 11,000 গোটা প্রক্রিয়া কি যে 7ই ফেব্রুয়ারি টাইম দেওয়া হয়েছিল তার মধ্যে কি আদৌ শেষ করতে পারবে তো নির্বাচন কমিশন? শুভজিৎ, নজর থাকবে, নজর রাখবে। আনম্যাপ ভোটারদের মধ্যে কত নাম বাদ সেটা যেমন একটা প্রশ্ন, তার মধ্যে আরো একটা বিষয়, বাংলায় প্রায় 1,40,00,000 ভোটারকে শুনানিতে ডাকার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। বাংলায় এখনো পর্যন্ত শুনানি হয়েছে 9,30,993 জন। এখন প্রশ্ন হচ্ছে 1 ফেব্রুয়ারির মধ্যে বাকি প্রায় 1,31,00,000 ভোটারের শুনানি কি সম্ভব হবে? একটু উত্তরটা জানার চেষ্টা করি। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। শ্রাবন্তী, এটা খুব স্বাভাবিক প্রশ্ন যে যেভাবে যে পদ্ধতিতে এখনো পর্যন্ত 2 সপ্তাহ শুনানি শেষ হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের প্রায় 70 লক্ষ মানুষের নোটিশ জেনারেট করা সম্ভব হয়েছে। এখন নোটিশ জেনারেট করা হয়েছে, তারপর তারা আসবেন, নথি দেখাবেন। অনেকে একদিনে নথি দেখাতে পারবেন না, ফের আরেকদিনে আসতে পারেন। ফলে গোটা প্রসিডিংস কি আদৌ 7ই ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে? যদিও কমিশনের যুক্তি যে এই বিশাল পরিমাণ মানুষের যাতে শুনানি শেষ করা সম্ভব হয় তার জন্য মাইক্রো অবজারভার অতিরিক্ত 3,000 এবং জেলা শাসকরা দাবি করেছেন যে এই আরও দিতে হবে। সেক্ষেত্রে 1,600 জন এই আরও পাঠাচ্ছে নির্বাচন কমিশন। ফলে যে টেবিল প্রায় এখনো পর্যন্ত 8 থেকে 10টি রয়েছে সেটাই 12টি বা 13টিতে নিয়ে যাওয়া যায় কিনা সেটাই আপাতত পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। শ্রাবন্তীর সঙ্গে থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, যে তথ্য এখনো পর্যন্ত সূত্র মারফত আমরা পেয়েছি তাতে এই আনম্যাপড ভোটার এখনো পর্যন্ত নাম বাদ পড়েছে 11,472 জনের। তাৎপর্যপূর্ণভাবে সংখ্যাটা সব থেকে বেশি নদিয়াতে। তারা কোনো নথি দেখাতে পারেনি, সূত্র সে কথাই বলছে। নদিয়া মতুয়া অধ্যুষিত অঞ্চল। জয়প্রকাশ বাবু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। দেখুন, ইলেকশন কমিশন অনেক কিছু বলছে, কিন্তু এইগুলো কি করে কার্যকর করবে সেটা নিয়ে কিন্তু কোনো রকম রূপরেখা নেই। কিভাবে কার্যকর করবে? আর এই যে এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি নামের কথা বলছে ইলেকশন কমিশন, লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা এখনো সুপ্রিম কোর্ট শুনবে সামনের দিনে, যে কিভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সি কি চাইছে তারা, তার কোনো রকম সঠিক বা পরিষ্কার চিত্র নেই। সেই জন্যেই আজকে বলতে পারি ইলেকশন কমিশন সম্পূর্ণ অপ্রস্তুত এবং পরিকল্পনার অভাব নিয়ে তারা নেমেছিল এই কাজে, এবং সেই জন্যেই আজকে এই রকম উদ্ভূত পরিস্থিতি।
ইলেকশন কমিশন শুধু চাপ দিয়ে যাচ্ছে ইয়ারোদের ওপরে, ইলেকশন কমিশনের হয়ে যারা কাজ করছে বিএলও ইত্যাদির ওপরে। কিন্তু আপনি চাবুক মারলেই ঘোড়া দৌড়বে আর ঘোড়া প্রথম হবে, এ তো এক পৈশাচিক মনোভাব। ইলেকশন কমিশন সেই পৈশাচিক মনোভাব নিয়ে চলছে, আমরা এর ঘোরতর নিন্দা করি। এমন একটা পদ্ধতি হওয়া দরকার গণতন্ত্র রক্ষার জন্য, মানুষের অধিকার রক্ষার জন্য, যাতে মানুষ নিশ্চিন্তভাবে নামও ঢোকাতে পারে আর নিশ্চিন্তভাবে তারা গণতন্ত্রের কাজ করতে পারে। বেশ, ধন্যবাদ জয়প্রকাশ বাবু। তনিষ্ঠা, এখনো পর্যন্ত যে খবর আমরা পেয়েছি, বাংলায় প্রায় 1,40,00,000 ভোটারকে শুনানিতে ডাকার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন, কিন্তু এখনো পর্যন্ত শুনানি হয়েছে 9,30,993 জনের, তাই তো? একদম শুভজিৎ, আর মাত্র হাতে 24 দিন মতো বাকি, তার মধ্যে এই শুনানি করা কি আদৌ সম্ভব হবে? এটা এখন একটা বড় প্রশ্ন হচ্ছে যে 1 ফেব্রুয়ারি, মানে 1 ফেব্রুয়ারির মধ্যেই বাকি প্রায় 1,31,00,000 ভোটারের শুনানি কি সম্ভব হবে? আগামী 24 দিনে কঠিন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে জাতীয় নির্বাচন কমিশন। তথ্য বলছে এখনো পর্যন্ত 74 লক্ষ ভোটারের নোটিশ ইস্যুই হয়নি। নোটিশ ইস্যু হলেও পাঠানোই যায়নি 33,28,000 নোটিশ। তাহলে কিভাবে এত কম সময়ের মধ্যে সবটা একদম এই মুহূর্তে বিজেপি নেতা রাহুল সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। রাহুল বাবু, বাংলায় প্রায় 1,40,00,000 ভোটারকে শুনানিতে ডাকার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। এখন প্রশ্ন হচ্ছে যে 1 ফেব্রুয়ারির মধ্যে এই গোটা প্রক্রিয়া কি শেষ করতে পারবে নির্বাচন কমিশন, নাকি মনে হচ্ছে কোথাও একটা কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে তাদের? দেখুন, বারবার তৃণমূল কংগ্রেস যদি বাধা সৃষ্টি না করে তাহলে আমার মনে হয় ইলেকশন কমিশন আগের প্রক্রিয়াটাও যেরকম সময় মতো শেষ করেছে, এই প্রক্রিয়াও প্রায় সময় মতো শেষ করতে পারবে বলে আমার মনে হচ্ছে। কারণ তৃণমূল নানাভাবে বাধা সৃষ্টি করে ক্ষতিটা তৃণমূলেরই করছে। কারণ তৃণমূলের সরকারি সময় পার হয়ে গেলে তারপর এখানে কাজ তো হবেই, রাষ্ট্রপতি শাসনে ভোট হবে। অতএব সেই জন্য আমরা মনে করি যে ইলেকশন কমিশন যে দ্রুততার সাথে এবং যেভাবে পরিকল্পিতভাবে কাজটা করতে চাইছে, সেই কাজে বাধা সৃষ্টি তৃণমূল কংগ্রেস না করুক, কাজ ঠিক সঠিকভাবেই সঠিক সময়ে হবে। বেশ, ধন্যবাদ। দেখুন, এসআইআর প্রায় শেষ পর্ব, আর এই শেষ পর্বে এবার গণ ইস্তফার হুঁশিয়ারি মঙ্গলকোটের বিএলওদের একাংশের। কমিশনের বিরুদ্ধে জোর করে চাপ দেওয়ার অভিযোগ, একই সঙ্গে নিরাপত্তাহীনতারও অভিযোগ করেছেন কেউ কেউ। তথ্যগত অসঙ্গতির নামে জোর করে কাজ চাপানোর অভিযোগ। ব্লক অফিসে কমিশনের দপ্তরের ডেপুটেশন দিলেন মঙ্গলকোটের 236টি বুথের বিএলও। তৃণমূল কংগ্রেসের কথায় কমিশন চলে না, কটাক্ষ বিজেপি। কমিশনকে দিয়ে নিজেদের দুর্বলতা ঢাকতে চাইছে বিজেপি, পাল্টা তৃণমূল কংগ্রেস। সাধারণ মানুষের সামনে একজনের 4টে সন্তান আছে, তাকে 6টা সন্তান দিয়ে হিয়ারিং এর নোটিশ পাঠিয়েছে। ওই ব্যক্তিকে যখন নোটিশ সার্ভ করতে যাচ্ছি, ওই ব্যক্তি বলছে আমার যে বাকি 2টো সন্তান আছে ইসাই সেই দুটোকে খুঁজে দিক, আর না হলে আপনি ভুল করেছেন। এই ভুলটার, এই কথাটার উত্তর কে দেবে স্যার? আমরা যখন জানতে চাইছি ইসাইয়ের কাছ থেকে, না ইসাই আমাদেরকে উত্তর দিচ্ছে। অতি অবশ্যই লিখিত নির্দেশ প্রকাশ করুক ইলেকশন কমিশন। আমরা যে কাজটা করব তার লিখিত নির্দেশ চাই, হোয়াটসঅ্যাপের নির্দেশ আমরা মানবো না। আমাদের আন্ডারে যে সুপারভাইজার দেওয়া হয়েছে, ওনারা ওপর থেকে ফোন করে তদারকি করে দিচ্ছেন। ওনারা কিন্তু ফিল্ডে যাচ্ছেন না আমাদের সঙ্গে, না হিয়ারিং এর চিঠি দিতে, না হিয়ারিং এর চিঠিকে বলে আসতে। যে এরপর কি হচ্ছে, আমাদেরকে পাবলিক আক্রমণ করছে। আমরা যখন মুজ লেখা দিয়ে যে হিয়ারিং আমরা করিয়ে দিচ্ছি, একটা ডিসক্রিপেন্সি ফিল আপ করে দিচ্ছি, তাহলে বিএলওর মুজ লেখার কোনো দাম নাই। তারপরেও কারো হিয়ারিং ডাকা হবে। আমরা যদি এরকম যদি আমাদের উপরে যদি বিশ্বাস হারিয়ে যাই, মানে ইসিএল ডিপার্টমেন্টে, তাহলে ইসিআই ডিপার্টমেন্টে, তাহলে কিন্তু আমরা গণ ইস্তফা দেবো। প্রথমে আমাদেরকে একটা বলা হয়েছিল যে বিএলও আন্ডারটেকিং দিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সিগুলোকে তাদের সলভ করা হবে। তারপর আমরা বিএলওকে আন্ডারটেকিং দিয়ে আমরা কিন্তু ওগুলো সলভ করার চেষ্টা করি। তারপর তাদেরকে আবার রাতারাতি নোটিশ দিতে ধরিয়ে দিচ্ছে। এর ফলে সাধারণ মানুষ আমাদের কিন্তু সন্দেহ চোখে দেখছে। আমরা চাই এ থেকে পরিত্রাণ পেতে। এই মুহূর্তে যদি আমরা পরিত্রাণ না পাই, তাহলে ভবিষ্যতে আর আমাদেরকে দায়ী করে আমাদেরকে, এই কারণে আমরা সকলেই কিন্তু গণ ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনাদের এই ডেপুটেশন পৌঁছে দেবো এবং আমাদের পক্ষে যতটা সম্ভব আপনাদের এই দাবিগুলো পূরণ করার চেষ্টা করব। যদি না পূরণ হয়, আমরা তাকে মৌখিকভাবে বলেছি আমরা অলরেডি প্রস্তুত আছি। আমরা আগামী দিনে যদি আমাদের এই দাবিগুলো, সাধারণ দাবিগুলো না পূরণ করা হয়, আমরা গণ ইস্তফা দেবো। আমরা কোনো শুনানির নোটিশ গ্রহণ করব না।
এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য হচ্ছে দিদিমণি চাইছেন যে এই বিএলওদেরকে দিয়ে আন্দোলন করিয়ে এছাড়াই প্রক্রিয়াকরণে ব্যাঘাত সৃষ্টি করতে এবং নির্বাচন কমিশনের উপর চাপ তৈরি করতে। এই চাপ নির্বাচন কমিশনের তৈরি হলেও নির্বাচন কমিশনার সেটা সহ্য করবে না। যদি কারচুপি করা হবে তাহলে বিজেপি এত ভোট পেল কোথা থেকে? তাহলে ৭৭টা সিট যে করে জিতলো সেগুলো কি বিজেপি কারচুপি করেছিল না? আমাদের যদি আমাদেরটা কারচুপি বলা হয় তাহলে ওরা যেগুলো জিতেছে সেগুলো ওদের কারচুপি করেছিল না। আসল কথা তা নয়, তাদের দুর্বলতা ঢাকার জন্যে বিভিন্ন গল্প ফাঁদাচ্ছে। তারা দেখে যে ইডি সিবিআই এই করতো সবই ফেল হয়ে গেল, এইবার দেখি নির্বাচন কমিশন কিছু দিয়ে কিছু করা যায়, যেমন বিহারে, মহারাষ্ট্রে, হরিয়ানায়, দিল্লিতে করেছে, এখানেও সেরকম করতে পারি কিনা। কিন্তু সেখানে তো মমতা ব্যানার্জি ছিল না, এখানে মমতা ব্যানার্জি। এদিকে খাতড়ায় গাড়ি থেকে উদ্ধার হওয়া ফর্ম 7কে অস্ত্র করেছে তৃণমূল। বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার চক্রান্ত বিজেপি। কার নির্দেশে ফর্ম ফিল আপ করে নিয়ে যাচ্ছিল বিজেপি, প্রশ্ন করছে তৃণমূল। নির্বাচন কমিশনের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। কেন ফর্ম 7? না এই ভোটারের নামগুলো বোধহয় কাটতে হবে, না কেটে বাদ দিতে হবে। কেন? কারণ ওই যে 54 লক্ষ বাদ গেছে, তারপরে আবার লজিক্যাল ডিসক্রিপেন্সি, সেই সূত্র ধরে 1,36,00,000 বাদ দিতে হবে। এ বেশ ভালো একটা পরিকল্পনা, কিন্তু ধরা পড়ে গেছে। এই যে ফর্মগুলো, তাতে দেখা যাচ্ছে তালডাংরার বিধানসভার বেশি তার সংক্রান্ত ফর্মগুলো রয়েছে। ফিল আপ করা ফর্ম, এগুলো কোথায় নিয়ে যাচ্ছে বিজেপি কর্মীরা, কোথায় জমা দেওয়া হবে এগুলো? অর্থাৎ কেটে নাম বাদ দেওয়া হবে, একটা বড় প্রক্রিয়া। এটা তো একা করা সম্ভব নয়, 5টা কর্মী একসাথে করছে না, তাদের মাথায় কেউ আছে। এই জায়গাটাতেই আমরা বলতে চাই যে এটা একটা পরিকল্পিত প্রচেষ্টা। এই পরিকল্পিত প্রচেষ্টা ধিক্কার জানাই আমরা। নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা একেবারে নষ্ট করে দিয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, চন্দ্রিমা ভট্টাচার্য কি অভিযোগ করেছেন পুরোটাই আপনি শুনলেন, আপনার প্রতিক্রিয়া? দেখুন, বিষয় হচ্ছে যদি কোনো ভুয়া নাম থাকে, মৃত নাম যদি থেকে যায় ভোটার তালিকায়, এক লোকের নাম যদি কয়েক জায়গায় থাকে, সেই ব্যাপারে যে কোনো জনগণের 7 নম্বর ফর্ম ফিল আপ করে অভিযোগ জানানোর অধিকার আছে। এই অধিকার ইলেকশন কমিশন দিয়েছে। সেই অধিকার বলে মানুষ যদি সেই সমস্ত ফর্মকে বিজেপির কাছে দেয় বিভিন্ন জায়গায় ফিল আপ করে, তো বিজেপির সে কর্তব্য সেটা ইলেকশন কমিশনের কাছে পৌঁছে দেওয়া। তৃণমূল কংগ্রেস যে এতদিন ধরে সহায়তা কেন্দ্র করে একের পর এক সহায়তা কেন্দ্রের মাধ্যমে সব বিএলওদের কাছে ফর্ম পৌঁছে দিয়েছে, বিএলওদের কাছে বিভিন্ন তথ্য পৌঁছে দিয়েছে, তখন তৃণমূলের গায়ে লাগেনি, তখন তৃণমূলের কোন রকম কিছু হয়নি। অতএব এটা ইলেকশন প্রক্রিয়া, যে কোনো প্রক্রিয়া হলেই তৃণমূল ভয় পায়। তার কারণ হচ্ছে চোর সব সময় পুলিশ পুলিশ করতেই থাকে। ধন্যবাদ। এদিকে এসআইআর মধ্যেই ফর্ম 7 নিয়ে তোলপাড় রাজ্যে। বাঁকুড়ার খাতড়ায় তৃণমূলের বিরুদ্ধে এক বিজেপি কর্মীকে অপহরণের অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় সরব বিজেপির আইটি সেলের প্রধান অমিত বাদল। খাতড়ার এসডিও অফিসের কাছে অবৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য ফর্ম 7 নিয়ে যাচ্ছিলেন এক বিজেপি কর্মী, তাকেই অপহরণ করা হয় বলে দাবি মালব্যের। আজকে আমরা এসআইআর ফর্ম 7 জমা করতে খাতড়া এসেছিলাম। তৃণমূলের হাতমাতরা আমাদের ফর্ম গাড়ি থেকে ছিনতাই করে নেয়। সেখানে আজকে আমাদেরকে খুঁজছে, আমাদের একজন ছেলেকে কিডন্যাপ করেছে এবং আমরা অনেকে বিভিন্ন দিকে ছড়িয়ে গেছি, সঠিকভাবে থাকতে পারছি না। খাতড়ায় আজকে প্রচুর জমায়েত হয়েছে, তৃণমূলের লোকজন করেছে, আমাদের মারার হুমকি দিয়েছে। আমরা কোনোরকম করে পালিয়ে বেছি, এখন খাতড়ার বাইরে একটা দিকে আছি। কোনোরকম করে আমরা চেষ্টা করছি, নিজেদের জান নিয়ে পালিয়ে এসেছি। বিজেপির বিরুদ্ধে মানুষের ভোটাধিকার কারা চক্রান্তের অভিযোগে তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভ্রান্তি ছড়াচ্ছেন মুখ্যমন্ত্রী, পাল্টা রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ছবিটা দেখুন, একটা গাড়ির ভেতরে 9-10 হাজার ফর্ম নিয়ে গেছে, সব ডিলিট করার জন্য। জেনুইন ভোটারদের নাম
সব বিজেপির এজেন্সি করছে এবং বিজেপির নেতারা তো মালদায় নিজেরা গেছিল। ফাইলের পর ফাইল, বস্তায় বস্তায় কাগজ, খাতড়ায় ধরা পড়েছে। আনঅথরাইজড একটা বিএলএ ম্যাক্সিমাম অ্যাজ পার ইলেকশন রুল 7 জনের কমপ্লেন জমা দিতে পারে। তাহলে 9,000 10,000 কি করে নিয়ে যাচ্ছে? মালদায় ফেলে দিয়ে চলে গেছে কয়েক হাজার। সব বিহারের লোক ম্যাক্সিমাম, হয়তো 100 এখানকার লোক থাকতে পারে। সে নিজে করবে, তুমি কে? তোমার এজেন্সি কেন করবে? তথ্য চুরি করছে, অধিকার চুরি করছে, গণতন্ত্র চুরি করছে, জীবিত মানুষকে মৃত বলে দিচ্ছে পুলিশের কাছে এবং বিডিওদের কাছে। বিএলও, এসডিও, ইআরও সবাইকে বলবো আইন মেনে কাজ করুন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। সেরকম হলে চিফ সেক্রেটারির সাথে কথা বলবেন। আইসিদের বলবো আনঅথরাইজড কাগজপত্র বা টাকা পেলে স্টেট সিজ করবে। এবং সবাইকে বলবো যেখানে যেখানে আনঅথরাইজড পেপার পাবে এবং বাল্ক পেপার পাবে সেখানে তারা এফআইআর করবে এবং তারা অ্যাকশন নেবে। মুখ্যমন্ত্রী কি বলছেন সেটা আমাদের আজকের বক্তব্য নয়। মুখ্যমন্ত্রী যা বলার তিনি নির্বাচন কমিশনকে বলুন। যদি সেখানে কোনো বিচ্যুতি তার মনে হয়, তার বারবার আমরা বলছি, যদি কোনো মনে হয় যে এর মধ্যে অসঙ্গতি আছে, মানুষ অযথা হয়রানির শিকার হচ্ছে, এটা কোনো রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য করা হচ্ছে, তাহলে তার জন্য সুপ্রিম কোর্টের দরজা খোলা। কিন্তু আমাদের বক্তব্য তো সম্পূর্ণ ভিন্ন। কেন ফর্ম 7 অ্যাকসেপ্ট হবে না? কেন ফর্ম 6 এর ক্ষেত্রে বলা হবে অনলাইনে আপলোড করো? কোন আইনে বলা আছে? একজন বিএলএ প্রতিদিন 30টা করে অবজেকশন নিতে ন্যূনতম বাধ্য, তিনি ন্যূনতম 30। এটা আইন, এটা চলতে পারে না। এটা এসআইআর প্রক্রিয়া চলছে না, তামাশা চলছে। নির্বাচন কমিশন কি করছে? আমরা তো বলছি জ্ঞানেশ কুমারকে কলকাতায় আসতে, তিনি এসে দেখুন এখানে কি চলেছে এসআইআর এর নামে। ফর্ম 7 নিয়ে এদিকে বিজেপির বিক্ষোভ। হুগলির এসডিও অফিসের সাময়িক বন্ধ শুনানি বন্ধ হওয়ায় দেখতে ছুটলেন জেলা শাসক। কর্মীদের নিয়ম বোঝাতে বিজেপি নেতা সুরেশ সাউকে নির্দেশ দিলেন ডিএম। আমরা দেখতে পাচ্ছি মানে প্রশাসনিক দপ্তর না তৃণমূলের পার্টি অফিসে এসেছি আমরা বুঝে উঠতে পারছি না। ডিএম এসছিলেন, কি বললেন? তার কথা শুনেই তো আবার 10খানা করে ফর্ম নিয়ে গেল। তো সেটাও তারা প্রত্যাখ্যান করছে যে এটাও নেবে না। তিনি যেরকম বললো সেই অনুসারেই তো এখানে অনেক বিএলও, আমাদের বিএলএ রয়েছে, অনেক বিএলএ টু রয়েছে, সবাই বিএলএ। তো তারা 10খানা করে ফর্ম নিয়ে গেছে, সেগুলো এখন বলছে নিতে পারবে না। আবার কি ধরনের? এখন কি করবেন? আমরা তো প্রশাসনের কাছে এসেছি, আমরা আমাদের উপরের আধিকারিক যারা রয়েছে, আমাদের দলের নেতৃত্ব যারা রয়েছে তাদের কাছে আমরা জানাবো। আমাদের ম্যাক্সিমাম যে গাইডলাইন আছে, 10টি যে ফর্ম আছে অ্যান্ড বিএলও যে আছে সেটা দেওয়ার কথা আছে। ওখানে যদি কেউ আননেসেসারি ওখানে ঢুকে ইস্যু করবে, আমাদের যে ওখানে লাইনে দাঁড়িয়ে আছে তার একটু অসুবিধা হচ্ছে। সে নিয়ে আমি শুনলাম এখানে কিছু লোকজন এসেছে, ওখানে হিয়ারিং প্রসেস একটু স্টপ হচ্ছে, তার জন্য আমি এসেছি, দেখলাম কি আছে। ওখানে যে রিপ্রেজেন্টেটিভ ছিল ফ্রম পার্টিকুলার পলিটিক্যাল পার্টি বিজেপি, ওনাকে বোঝানো হয়েছে যে প্রসেস এ আছে, পদ্ধতি এ আছে, এটা ফলো করতে হবে। আশা করছি কি ও বুঝবে, প্লাস আমাদের যে হিয়ারিং প্রসেস আছে এটা চলতে থাকবে। নাগরিকত্ব নিয়ে সন্দেহ থাকলে নাম থাকবে না ভোটার তালিকায়। এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে স্পষ্ট করে দিল নির্বাচন কমিশন। জানবার ডিটেইলস আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছে। জ্যোতির্ময়, আর কি জানা যাচ্ছে এই বিষয়ে, আর কি পর্যবেক্ষণ? গতকাল যখন এসআইআর সংক্রান্ত শুনানি হচ্ছিল সুপ্রিম কোর্টে, সেই সময় প্রধান বিচারপতির বেঞ্চে বিচারপতি জয়মাল্য বাগচি তিনি জানতে চান যে কোনো ব্যক্তির নাগরিকত্ব যদি নির্ধারণ না হয়, যার নাগরিকত্ব নিয়ে যদি সংশয় থাকে, তাহলে তার কি ভোটাধিকার থাকবে। সেই সময় জাতীয় নির্বাচন কমিশনের তরফে সিনিয়র আইনজীবী রাকেশ দ্বিবেদী তিনি স্পষ্টভাবে জানান যে নাগরিকত্ব নিয়ে যদি ন্যূনতম কোনো সংশয় থাকে তাহলে সেই ব্যক্তির ভোটার তালিকায় কোনো স্থান হবে না। কিন্তু যদি ইআরও কোনো ব্যক্তিকে ভোটার তালিকা থেকে বাদ দেন,
তার মানে এই নয় যে তিনি নাগরিকত্ব হারাচ্ছেন বা তাকে ডিপোর্ট করা হবে। সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের প্রেরোগেটিভ এই ব্যক্তির নাগরিকত্ব ঠিক আছে কিনা তা খতিয়ে দেখা, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে জাতীয় নির্বাচন কমিশন তারা শুধুমাত্র নাগরিকত্ব সঠিক কিনা সেই পার্টটুকুনি খতিয়ে দেখবে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে নাগরিকত্ব থাকবে কি থাকবে না তা কেন্দ্রীয় সরকারের বিষয় বলে জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে। বেশ, ধন্যবাদ জ্যোতির্ময়। নির্বাচন কমিশন এলো কথা বলে যাচ্ছে সুপ্রিম কোর্টে, মানুষের কাছে অবস্থান প্রত্যেকদিন বদলাচ্ছে। ওরা নিজেই জানে না নিজেরা কি বলছে, শুধু একটা জানে যে বিজেপি বলেছে এমন ভাবে ভোটার লিস্ট করো যেন আমরা জিততে পারি, এটাই শেষ কথা। যুক্তির বালাই নেই। এই যে নাগরিকত্ব সন্দেহ থাকলে বাদ, কিন্তু নাগরিকত্ব জাজ করবে বা বিচার করবে কেন্দ্রীয় সরকার, আমাদের দায়িত্ব নয়। তারা নাগরিকত্ব সন্দেহের কথাটা আস্তে করে যদি বিচার্যই না হয়, এটা হচ্ছে আমি ফাঁসি দিয়ে দিলাম, কিন্তু অপরাধ করেছি কিনা সেটা আর একজন দেখবে। শাস্তিটা আমি দিয়ে দিলাম, অপরাধ করেছি কিনা সেটা আর একজন দেখবে। এই যে বিচারিতা নির্বাচন কমিশনের, আমার মনে হয় সুপ্রিম কোর্ট যথাযথ উত্তর দেবে এই উদ্ভট যুক্তির। নাগরিকত্ব বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয়। ভারতবর্ষের কোনো একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী বা ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে হবে, ভারতবর্ষের সংবিধান বা পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট বলছে যে শুধুমাত্র ভারতের নাগরিকরাই প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী নির্বাচন করতে পারে, অন্য কেউ পারে না। তো আমার মনে হয় সেই জন্য এটা নিয়ে পলিটিক্স করার বিষয় নেই। ভারতের আন্তরিক সুরক্ষা এর সাথে জড়িত। কালো নাগরিকত্ব নিয়ে যদি প্রশ্ন থাকে, সেই প্রশ্ন নিয়ে নির্বাচন কমিশন যে স্ট্যান্ড নিচ্ছে, বাকিটা কোর্ট ঠিক করবে। আপনার আমার ভাবার দরকার নেই, কোর্ট আছে তার জন্য। এই মুহূর্তে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করেছি আমরা। যে বিষয়ে আপনাকে জানতে চাইবো, নাগরিকত্ব নিয়ে সন্দেহ থাকলে নাম থাকবে না ভোটার তালিকায়, এসআইআর মামলায় সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিল নির্বাচন কমিশন। কিভাবে দেখছেন বিষয়টা? নাগরিকত্ব নিয়ে কোনো প্রশ্ন তোলার অধিকারই নেই নির্বাচন কমিশনের। নাগরিকত্ব কার আছে কার থাকবে না এটা সম্পূর্ণভাবে আইনগত দিক থেকে কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। নির্বাচন কমিশনের প্রাথমিক দায়িত্ব বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করা, সেখানে কারা থাকছেন তাদের নামটা নির্বাচনী ভোটার লিস্টে তোলা। নিজেদের কাজের দায়িত্বটা ঠিকমতো যদি নির্বাচন কমিশন পালন করে তাহলে এত অশান্তি হয় না। আমাদের সাংবিধানিক সংস্থাগুলো নিজেদের দায়িত্বটা ঠিকমতো পালন না করে লোকের মধ্যে একটা আতঙ্ক তৈরি করে। আর রাজনৈতিক দল হিসেবে তৃণমূল বিজেপি একে অপরের ল্যাজ ধরে টানাটানি করছে, ঘুরে দুজনকে আলিঙ্গন করছে, অশান্তি সৃষ্টি করছে মানুষের মধ্যে। তা না হলে ভোটার লিস্ট তৈরি করা নিয়ে কোনো শঙ্কার কারণ নেই। বেশ, ধন্যবাদ। এদিকে যাদবপুরের কাটজু নগরে এসআইআর শুনানিতে তৃণমূলের সাংসদ অভিনেতা দেব এনুমারেশন ফর্ম পূরণে অসম্মতির কারণে দেবকে তলব করা হয়েছে শুনানিতে। সূত্র বলছে দেবের পরিবারের 3 জনকেও তলব করেছে নির্বাচন কমিশন। নোটিশের নামে হেনস্থার অভিযোগে সরব তৃণমূল কংগ্রেস। দেব মুম্বাইয়ের বাসিন্দা বলেই কমিশন ডেকেছে, পাল্টা দাবি বিজেপির তরফ থেকে। যা যা নথি দরকার নিজেকে প্রমাণ করার জন্য কি আমি এই শহরের নাগরিক, এই রাজ্যের নাগরিক, সেটা আমি করলাম। নির্বাচন কমিশনকে একদম যদি এই ফর্ম ফিল আপের কাছে নিজেকে প্রমাণ করার যে দায়িত্বটা আছে সেটা যদি বাড়িতে বসে তারা যদি পায়, আমি বলছি সিনিয়র সিটিজেন মানে 70+, 80+, যা 90+ আছেন তাদের জন্য যদি নির্বাচন কমিশন একটু ভাবে তাহলে ভালো হবে। আর রইল কথা নির্বাচন, আমি এটুকু বলতে চাই সমস্ত দলকে যে এই নির্বাচনটা হচ্ছে দেশকে এক করা, এমন কিছু না হয় যাতে আমাদের রাজ্যের নামটা খারাপ হোক, কারণ এই রাজ্যটা দেশের বাইরে নয়। রাজ্যের নাম খারাপ মানে আমাদের দেশের নাম খারাপ। কমিশনের নির্দেশ রয়েছে, নির্দিষ্ট গাইডলাইন রয়েছে, কিন্তু সেই নির্দেশিত সার এসআইআর শুনানিতে হয়রানি হেনস্থা থামছে কই? আলিপুরদুয়ারের শুনানিতে হাজির 70 বছর বয়সী জন্মান্ধ বৃদ্ধ ও তার বিশেষভাবে সক্ষম স্ত্রী। 2 বার এসআইআর কেন্দ্রে আসতে বলা হয়েছে। অভিযোগ বৃদ্ধ দম্পতি। টোটো করে শুনানি কেন্দ্রে বৃদ্ধ সমীর মল্লিক এবং স্ত্রী সুভাষিনী মল্লিক। পায়ে ব্যথা নিয়ে হাজিরা আর এক 70 দম্পতির। হিয়ারিং এর নামে হয়রানি করছে কমিশন। তোপ শাসক দলের তৃণমূল ঘেঁষা বিএলওরা কমিশনের নির্দেশ না মেনে বৃদ্ধদের ডেকে হয়রানি করছে, পাল্টা অভিযোগ বিজেপি। হ্যাঁ, এটা ভুগছি যে 2 বার ডাকা হলো, একবার সকালে এসে গেলাম, আবার আসতে হলো, কল করলো। আমি
বাইরে ছিলাম তো, আমি হোস্টেলে ছিলাম, মানে অন্ধ স্কুলে থাকতাম, ওখানে লেখাপড়া করতাম, ইয়ে করতাম, তা আমার তখন ভোটের কার্ডটা হয়নি। শারীরিক সমস্যা, আমি হ্যান্ডিক্যাপ, তো আমার খুব অসুবিধা হচ্ছে, আসাতে খুব অসুবিধা লাগছে। হ্যাঁ, আমার তো সব সময় আমি ভোট দিয়ে গেছি, অথচ আমার 2002-এ নাম নাই। এটার কারণটা আমি কোনো কিছু বুঝতে পারলাম না। আমাকে তো নিশ্চয়ই হয়রানির শিকার হতে হচ্ছে, কারণ আমি তো বরাবরই ভোট দিয়ে আসছি, অথচ আমার 2002-এ নাম নাই। আমি তো কোনো কারণ বুঝতেই পারলাম না। হিয়ারিংয়ের নামে আমরা দেখলাম বাঙালিদের উপর নির্মম অত্যাচার চলছে। এখানে একজন চোখে দেখতে পারে না, অন্ধ, তাকেও হিয়ারিংয়ে ডাকা হয়েছে এবং অনেকে শারীরিকভাবে অসুস্থ, তারা হাঁটতে পারছেন না, চলতে পারছেন না, তাদেরকেও কিন্তু হিয়ারিংয়ে ডাকা হয়েছে। তাদের বয়স 70-এর উপরে কারো কারো। দেখুন, অন্ধরও হিয়ারিং আসতে পারে, তার জন্য বিশেষ নতুন আপডেট বাড়িতে গিয়ে করতে পারে, কিন্তু এখন সেই এলাকার তৃণমূল পন্থী বিএলওরা তাদের পুশব্যাক করে এখানে পাঠাচ্ছে, তার কাউন্সিলররা তাদেরকে নিয়ে খবর করছে, ইলেকশন কমিশনের বদনাম এবং বিজেপির বদনাম করার চেষ্টা করছে। ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে আপনাদের সঙ্গে আমি তনিষ্ঠা রয়েছি, আমার সঙ্গে শুভজিৎ রয়েছে। শুভজিৎ, এসআইআর এর প্রতিবাদে ফারাক্কার দিকে নজর রাখতে হবে, কারণ ফারাক্কায় বিডিও অফিসে ঢুকে তৃণমূল বিধায়কের তাণ্ডব। ছবি দেখুন, তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে হামলার অভিযোগ। আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে এক্সক্লুসিভ, এসআইআর এর প্রতিবাদে ফারাক্কায় বিডিও অফিসে ঢুকে তৃণমূল বিধায়কের তাণ্ডব। তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে হামলা করা হয়েছে, এমনটাই অভিযোগ উঠে আসছে। কৌশিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি কৌশিকের সঙ্গে কথা বলবো। কৌশিক, যে ছবি আমরা দেখছি সেই ছবি অনেকগুলো প্রশ্ন তোলে। জেলা রাজ্য সরকারের যে অফিস, সেই অফিসে ঢুকে শাসক দলই এভাবে তাণ্ডব চালাচ্ছে, বিডিও অফিসে এই ছবিটা কেন দেখতে হলো আজকে? দেখো, একদমই কিন্তু সেই প্রশ্নই উঠছে যে শাসক দলের বিধায়ক যিনি মনিরুল ইসলাম, তার উপস্থিতিতে তিনি প্রথমে কিন্তু স্লোগান স্লাউটিং করছিলেন এই বিডিও অফিসের সামনে, এবং বিডিও অফিসের ভিতরে ঢুকে গেছিলেন এবং সেখানে তিনি বলছিলেন যে এসআইআর মানছি না, মানবো না। যিনি একজন বিধায়ক জনপ্রতিনিধি, তিনি এইরকম স্লোগান দিচ্ছিলেন, তার নেতৃত্বে স্লোগান হচ্ছিল। এরপর কিন্তু তারা ঢুকে পড়ে বিডিও অফিসের ভিতরে এবং সেখানে ব্যাপক পরিমাণে ভাঙচুর চালায়। শুধুমাত্র বিডিও অফিসের ভিতরে ভাঙচুর চালিয়েছে এমনটা নয়, সেখানে যে এসআইআর শুনানির জন্য যে ক্যাম্প খাটানো হয়েছিল সেই ক্যাম্পেও কিন্তু ব্যাপক পরিমাণে ভাঙচুর চালিয়েছে এবং এই বিধায়কের নেতৃত্বে বিধায়ক স্বয়ং সেখানে উপস্থিত, সেই ছবি কিন্তু আমরা দেখাচ্ছি। এবং এই বিধায়ক এসআইআর মানছি না এবং বিভিন্ন বিতর্কমূলক, বিভিন্ন উস্কানিমূলক কৌশিক, বিধায়ক গেছিলেন কি করতে ওখানে? বলছিলেন এবং বিধায়ক ওখানে গেছিলেন কি করতে? দেখো, বিধায়ক কিন্তু এখানে গেছিলেন যে এসআইআরের যে ঘটনা, সেই এসআইআর শুনানি পর্বে যাদেরকে ডাকা হচ্ছে সেই সব ডাকা নিয়ে তার আপত্তি রয়েছে। যেভাবে তাদেরকে ডাকা হচ্ছে, তার অভিযোগ যে হয়রানি করানো হচ্ছে, যে সেই হয়রানির অভিযোগ তুলে কিন্তু তিনি বিডিও অফিসে গেছিলেন। এরপর সেখানে স্লোগান স্লাউটিং শুরু করেন এবং সেখানে তিনি নিজে স্বয়ং বলেন এসআইআর মানবে না এবং এসআইআর মানছি না, এরকম স্লোগান স্লাউটিং করেন তার কর্মীদের নিয়ে এবং পরবর্তীতে কর্মীদের নিয়ে কিন্তু তার অফিসের ভিতরে কিন্তু এরকম ভাঙচুরের মতো ঘটনা ঘটায় এবং তার নেতৃত্বেই কিন্তু যদি বলা চলে যে সেই ভাঙচুরের ঘটনা ঘটেছে। এবং যে পরিমাণে বিডিও অফিস, যেটা সরকারি রাজ্য সরকারের যেখানে প্রশাসনিক আধিকারিকরা থাকে, সেই অফিসের ভিতরে ভাঙচুর করছে কে? রাজ্যেরই একজন শাসক দলের বিধায়ক মনিরুল ইসলাম, তার নেতৃত্বেই কিন্তু এই ফারাক্কার যে বিডিও অফিস, সেখানে সঙ্গে থাকো কৌশিক, ছবিটা একবার দেখাই। রাজ্য সরকারি অফিস, সেই রাজ্য সরকারি অফিসে ভাঙচুর চালাচ্ছে কে? রাজ্যের শাসক দলের কর্মীরা। নেতৃত্বে কে? রাজ্যের শাসক দলের বিধায়ক। ছবিটা একবার দেখুন।
ধর্ণা লাগলো, একটিও কাগজ আমরা দেখাবো না, ঠিক আছে, মরতে রাজি আছি। ধন্যবাদ বিধায়ক সাহেবকে, ধন্যবাদ। ভোটার কার্ডের মান্যতা দিবা না, তুমি রেশন কার্ডের মান্যতা দিবা না, তুমি আমার ওই 1986-83 মুক্তিমুখের দলিল চাইছো, হ্যান চাইছো, তারপরে 7টা ছেলে পেলে আছে, তোমার বাপকে পূরণ বিজেপি নেতা দেবজিৎ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ বাবু, এসআইআর এর প্রতিবাদে ফারাক্কায় বিডিও অফিসে ঢুকে তৃণমূল বিধায়ক সে তাণ্ডব চালাচ্ছে। তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে হামলার অভিযোগ সামনে আসছে, তুমি দেখছেন এই বিষয়টা? এটাই তৃণমূল, এটাই তৃণমূল, এটাই তৃণমূল। মনিরুল ইসলাম বা এই ফারাক্কার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সংবিধানকে ভাঙতে একমাত্র তৃণমূলই পারে, মানুষের ওপর অত্যাচার করতে একমাত্র তৃণমূল পারে। যেভাবে যে পদ্ধতিতে আজকে বিডিও অফিসে ভাঙচুর হচ্ছে, আপনাদের টিভি ক্যামেরায় ধরা পড়ছে, সারা বাংলায় নয় সারা ভারতবর্ষে বাঙালির মুখ পুড়ছে। আর দ্বিতীয়ত, এটা নতুন কি, ক্ষমতায় আসার আগে এরাই তো বিধানসভা ভেঙে তছনছ করেছিল। আজকে তাদের নেত্রী যেখানে বিধানসভা ভেঙেছিলেন, মনিরুল বাবু নেত্রীর পদচিহ্ন অনুসরণ করে একটা সাংবিধানিক পদ্ধতিকে, একটা প্রশাসনিক ভবনকে ভেঙে তছনছ করছেন। এবং দেখুন, সংখ্যা খুব একটা বেশি নয়, তার মানে প্রশাসন পুরোপুরি উর্দিপড়া প্রশাসন এদেরকে বাকআপ দিচ্ছে। এই জিনিসের পরিবর্তন দরকার। বাঙালি মন ঠিক করে নিয়েছে, এই নির্বাচন 26-এর যেটা নির্বাচন হবে তাতে তৃণমূলের বিসর্জন হবে, বাঙালিকে বাঁচতে হবে, বাঙালিকে জিততে হবে। বেশ, ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। দেখুন, একদিকে যখন ফারাক্কায় তৃণমূল বিধায়কের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বিডিও অফিসে ঢুকে ভাঙচুর করছে, তখন বিজেপির বিধায়ক তাকে বাধা দেওয়ার অভিযোগ উঠছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। কল্যাণের ঘটনা, এসআইআর এ বৈধ নাম কাটার চেষ্টা করছে বিজেপি, এই অভিযোগ তুলে বিজেপি বিধায়ককে মহকুমা শাসকের অফিসে ঢুকতে বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। অবৈধ নাম রাখার চেষ্টা, পাল্টা অভিযোগ করছে বিজেপি। তৃণমূল বিজেপি স্লোগান যুদ্ধ। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, একটু আগে ছবি দেখালাম, একজন শাসক দলের বিধায়ক তার নেতৃত্বে কিভাবে বিডিও অফিস ভাঙচুর করছে তার অনুগামীরা। আর যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি এক্সক্লুসিভ, এখানে দেখুন একজন বিজেপি বিধায়ক তিনি ঢুকতে গেছিলেন মহকুমা শাসকের দপ্তরে, তখন বাইরে থেকে তৃণমূল তাকে বাধা দিয়েছে বলে অভিযোগ। আর কি অভিযোগ, মহাদেবের কাছ থেকে জানবো। মহাদেব, রায় তিনি আজকে তাদের কয়েকজন কর্মীকে নিয়ে যান এই মহকুমা শাসকের দপ্তরে। যখন দপ্তরে যান তখনই তার দপ্তর যাবার আগেই তার গাড়ি ঘিরে কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে। এমন একটা আজ কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছিল এবং যার জন্য প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েনও করা ছিল। কিন্তু যখন বিধায়ক তিনি এসডিও অফিসে যান এবং এসডিওর সাথে কথা বলতে যান, তখনই কিন্তু তাকে আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন। তৃণমূল কর্মীদের দাবি যে কয়েকটি জেলাতে রীতিমতো বেশ কিছু ফর্ম পাওয়া গেছে, 7 নম্বর ফর্ম, যে 7 নম্বর ফর্ম থেকে তৃণমূলের নাগরিকদের নাম কেটে দেওয়া হচ্ছে। কি ষড়যন্ত্র আছে তা স্পষ্ট করতে হবে। এই কারণেই কিন্তু রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকেন এবং বিক্ষোভ এখনো পর্যন্ত এই বিক্ষোভকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা রয়েছে মহকুমা শাসকের দপ্তরে। নজর রাখো। এদিকে আবার সেবাশ্রয় উদ্বোধনের আগেই নন্দীগ্রামে উত্তেজনা। সেবাশ্রয়ের ব্যানার লাগাতে গিয়ে আক্রান্ত হয়েছে তৃণমূল। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ শাসক দলের। ব্লক তৃণমূলের কোর কমিটির সদস্য সহ আহত একাধিক। কথা বলবো এই নিয়ে কনিষ্ক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। কনিষ্কের সাথে কথা বলবো, তবে তার আগে এই মুহূর্তে আরো একবার আপনাদের জানিয়ে রাখি যে ছবি আপনারা দেখছেন, সেবাশ্রয় উদ্বোধনের আগেই নন্দীগ্রামে উত্তেজনা। সেবাশ্রয়ের ব্যানার লাগাতে গিয়ে আক্রান্ত তৃণমূল। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ শাসক দলের। ব্লক তৃণমূলের কোর কমিটির সদস্য সহ একাধিক আহত। প্রতিক্রিয়া মেলেনি বিজেপির। ঘটনাস্থলে নন্দীগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী। কনিষ্ক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। কনিষ্ক, সেবাশ্রয় উদ্বোধনের আগে এত উত্তেজনার কারণ কি? দেখো, মূলত সেবাশ্রয়কে ঘিরে যেমনটা শাসক দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে
বিজেপি অর্থাৎ বিরোধী দলনেতা বা তার অনুগামীরা ভয় পেয়েছে, যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের বাইরে নন্দীগ্রামে এই ধরনের সেবাশ্রয় বা সেবামূলক কাজ করতে আসছেন। মানে কোথাও না কোথাও ভয়ের জায়গা থেকে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বিজেপি বা বিজেপি সমর্থিত যারা আশ্রিত দুষ্কৃতীরা। কোথাও হামলার অভিযোগ উঠছে, কোথাও বা বিভিন্নভাবে শহীদ পরিবারকে ভয় দেখানোর অভিযোগ উঠছে। সমগ্র বিষয় নিয়ে রাজনৈতিক তরজা ইতিমধ্যেই চড়েছে। আগামীকাল তুমি জানো নন্দীগ্রামে শহীদ পরিবারের হাতে দুটো ব্লকে অর্থাৎ নন্দীগ্রাম 1 এবং নন্দীগ্রাম 2 দুটো ব্লকে কিন্তু সেবাশ্রয় ক্যাম্প উদ্বোধন হবে শহীদ পরিবারের হাত ধরে। অবশ্যই বেলার দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই ক্যাম্পে রাজনৈতিক নেতৃত্বরা উপস্থিত থাকবেন। সমগ্র বিষয়টা নিয়ে কিন্তু যেমন শাসক দল এই বিষয়টাকে সেবামূলক কাজে দেখানো যাচ্ছে, অপরদিকে বিরোধী দল বিজেপি। ধন্যবাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের সেবাশ্রয় দেখে শুভেন্দু অধিকারী সহ নন্দীগ্রামে যে সমস্ত বিজেপি দুষ্কৃতীরা রয়েছে সবাই ভয়ে কাঁপছে। আর সেই ভয়ের ফলে এই প্রতিক্রিয়া তাদের আমাদের কর্মীদের উপর আঘাত করেছে, আমাদের ব্যানার ফেস্টুন ছিঁড়েছে। আমি অনুরোধ করব প্রশাসনকে অবিলম্বে যেন এই দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হয়। আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে হাইকোর্টের দিকে। আইপ্যাক কাণ্ডে হাইকোর্টে জোড়া মামলা শুনানি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ঘড়ির কাঁটা 2:38, আমরা বলেছিলাম 2:30 শুরু হবে। হাইকোর্টের শুনানি মুলতুবি করা হোক আরজি ইডির আইনজীবীর। এই মুহূর্তে বড় খবর বের করছি আমরা, হাইকোর্টের শুনানি মুলতুবি করা হোক আরজি ইডির আইনজীবীর। আইপ্যাক কাণ্ডে হাইকোর্টে আজকে জোড়া মামলা শুনানি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। হাইকোর্টের শুনানি মুলতুবি করা হোক আরজি জানিয়েছেন ইডির আইনজীবী। কি যুক্তিতে আরজি জানিয়েছেন? সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, দেখো, ইডির তরফ থেকে যে আবেদনটা কলকাতা হাইকোর্টে রাখা হয়েছে, তারা এই মামলায় বা এই ঘটনায় তারা সিবিআই তদন্তের দাবি করেছে এবং ইডি অফিসারদের বিরুদ্ধে যে 4টি মামলা দায়ের হয়েছে, 2টি শেক্সপিয়ার সরণি থানা, 2টি ইলেকট্রনিক কমপ্লেক্স থানা, এই 4টি মামলাও সিবিআইকে তুলে দেওয়ার তারা আর্জি জানিয়েছে। তারা যে পিটিশনটি ফাইল করেছে অর্থাৎ যে আবেদনটি রেখেছে, সেখানে 2টি পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইডির বক্তব্য যে পিএমএলএ 17 অর্থাৎ 17 নম্বর পিএমএলএ আইন বলছে যে একজন বৈধ ইডির অফিসার, তাকে আইন সেই ক্ষমতা দিয়েছে যে সে যে কোনো জায়গায় প্রয়োজনে তালা খুলে তল্লাশি চালাতে পারে, সে কোনো গাড়ি, কোনো বাড়ি, এমনকি কোনো বিমানেও তল্লাশি চালাতে পারে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, সংবিধানের শপথ নেওয়া কোনো ব্যক্তিকে যদি ওই অফিসারের প্রয়োজন হয়, তার যদি সন্দেহ হয়, তিনি তাকেও তল্লাশি চালাতে পারে, তাকেও সার্চ করতে পারে। এই বিষয়টি কিন্তু তাদের আবেদনে কোট করেছে। পিএমএলএ 17কে কোট করা হয়েছে, একই সঙ্গে পিএমএলএ 67 সেই জায়গাটিও কিন্তু এই যে আবেদনপত্র, যে পিটিশনটি ফাইল করা হয়েছে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট, সেখানেও পিটিশনে ইডির তরফ থেকে বলা হয়েছে যে পিএমএলএ 67 একজন বৈধ তদন্তকারী অফিসার, যিনি পিএমএলএ 17 মেনে তদন্ত করছেন, তল্লাশি করছেন, তাকে ইমিউনিটি দিয়েছে অর্থাৎ ছাড় দিয়েছে যে তার বিরুদ্ধে কোনো কঠিন বা কঠোর আইনানুগ পদক্ষেপ নেওয়া যাবে না, তার কারণ তিনি আইন মেনে সেই কাজটি করছেন। 3টি গুরুত্বপূর্ণ পয়েন্ট, এইটা কিন্তু এই আবেদনের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। ইডির তরফ থেকে যেটা ইতিমধ্যে শুনানি শুরু হয়েছে, এএসজি অর্থাৎ অ্যাডিশনাল সলিসিটর জেনারেল তিনি ভার্চুয়ালি রয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে। তিনি এই মুহূর্তে তিনি সওয়াল করছেন তাদের আর্জি যে গোটা মামলা তদন্তভার সিবিআইকে তুলে দেওয়া হোক, তার কারণ যেভাবে তাদের তদন্তের গুরুত্বপূর্ণ নথি কার্যত লুট করা হয়েছে, সেক্ষেত্রে তাদের একাধিক গুরুত্বপূর্ণ নথি, এমনকি তারা আর্জি জানিয়েছে যে সিসিটিভি ফুটেজ অর্থাৎ যে প্রিমাইসিসগুলোতে তল্লাশি চালানো হয়েছে, যেমন প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের অফিস সেক্টর 5-এ, সেখানকার যে সিসিটিভি ফুটেজ সেটা অবিলম্বে তুলে দেওয়া হোক এবং যারা তদন্তের দায়িত্ব রয়েছে অর্থাৎ পুলিশ, স্থানীয় পুলিশ, একদিকে কলকাতা পুলিশ এবং অন্যদিকে বিধাননগর পুলিশ, তারা যেন তদন্তে সহযোগিতা করে এবং তারা যে মামলাগুলি করেছে, 4টি মামলা হয়েছে ইডির বিরুদ্ধে, সেই 4টি মামলার সমস্ত নথি এবং তদন্ত যতদূর এগিয়েছে সেই গোটা তদন্তের নথি তুলে দেওয়া হয় সিবিআইয়ের কাছে। এই আর্জি জানিয়েছে। এখনও পর্যন্ত শুনানি যে পর্যায়ে রয়েছে তাতে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু ভার্চুয়ালি তিনি কথা বলছেন শুভ্রা ঘোষের এজলাসে, তিনি সওয়াল করছেন
রাজ্যের তরফ থেকেও কিন্তু আমরা দেখতে পেলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং আরও একজন আইনজীবী তিনি এই মুহূর্তে সওয়াল করার জন্য প্রস্তুত রয়েছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। ফলে হাই ভোল্টেজ বুধবার অর্থাৎ আজকের শুনানি, দুপক্ষের শুনানি কোন পর্যায়ে পৌঁছায়, দুপক্ষের শুনানি আদৌ আজকে শেষ হয় কিনা এবং শেষ হলে শেষমেশ আদালত অর্থাৎ বিচারপতি শুভ্রা ঘোষ কি নির্দেশ দেন সেদিকে কিন্তু গোটা রাজ্য তথা গোটা দেশ তাকিয়ে রয়েছে। তার কারণ সঙ্গে থাকো সুজয়, এই মুহূর্তে ঘড়ির কাঁটা 2:41 যে খবর ব্রেক করলাম আমরা একটু আগেই, হাইকোর্টে জোড়া মামলা শুনানি চলছে, 2:30 নাগাদ শুরু হয়েছে। এই শুনানি মুলতবি করা হোক, শুরুতেই আর্জি জানিয়েছেন ইডির আইনজীবী। সুপ্রিম কোর্টেও এই মামলা চলছে, তাই হাইকোর্টের শুনানি মুলতবি করা হোক এমনটাই যুক্তি দেওয়া হয়েছে ইডির তরফ থেকে। অন্যদিকে ইডির সওয়ালের বিরোধিতা টিএমসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। একাধিক যুক্তির জাল এই মুহূর্তে বলে চলেছেন আইনজীবীরা। ঠিক কি যুক্তি কোন পক্ষ এখনো পর্যন্ত দিয়েছে? প্রায় 12 মিনিট অতিক্রান্ত সুজয়। একেবারে দেখো, যেহেতু সুপ্রিম কোর্টেও ইডির তরফ থেকে মূলত যারা তদন্তের দায়িত্বে ছিলেন, যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার অফিসাররা, তারাও পৃথকভাবে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন। যেহেতু সুপ্রিম কোর্টে তারা মামলা দায়ের করেছেন, তাই এই হাইকোর্টে যে মামলা শুনানি চলছে তার মেইনটেনেবিলিটি অর্থাৎ তার গ্রহণযোগ্যতা কতটা রয়েছে সেটা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এবং যেমনটা তুমি বললে, অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসবি রাজু তিনি যখন মুলতবি করে দেওয়ার প্রসঙ্গটি তোলেন, তৎক্ষণাৎই কিন্তু রাজ্যের তরফ থেকে আমরা দেখলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি তারা আপত্তি তোলেন এবং তারা এই শুভ্রা ঘোষের এজলাসেই পরবর্তী শুনানি করতে চান, অর্থাৎ আজকেই তার মীমাংসা বা তাদের দুপক্ষের শুনানি যতটা সম্ভব এই শুভ্রা ঘোষের এজলাসে করে রাখতে চাইছে রাজ্য। কারণ রাজ্যের বক্তব্য যে তাদের কাছে তারাও যেহেতু পৃথকভাবে একটা পিটিশন করেছে এই মামলায় একই যুক্তিতে, সুতরাং তার রাজ্যের বক্তব্যও শোনা হোক সেই আর্জি তারা জানিয়েছে। এবং দুপক্ষের কিন্তু এই পয়েন্টে এখন এই মুহূর্তে শুনানি চলছে যে আদৌ হাইকোর্টে শুনানি হবে নাকি, যেহেতু সুপ্রিম কোর্টে যারা ইতিমধ্যে আর্জি জানিয়েছে তাই সুপ্রিম কোর্টে শুনানি হবে। ফলে এই ল পয়েন্টেই কিন্তু এখন দুপক্ষের শুনানি চলছে বলে সঙ্গে থাকো। আইপ্যাক মামলায় মুখ্যমন্ত্রী সহ পুলিশ কর্তাদের বিরুদ্ধে 22টি ধারায় অভিযোগ ইডি। স্বয়ং মুখ্যমন্ত্রী, ডিজিপি, সিপির বিরুদ্ধে নথি ছিনিয়ে নেওয়ার অভিযোগের সপক্ষে পিটিশনের সঙ্গে ছবিও জমা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। এরই সঙ্গে 2 থানায় ইডির বিরুদ্ধে দায়ের করা পুলিশের মামলা সিবিআইকে হস্তান্তরের আর্জি। প্রদীপ জৈনের বাড়ি ও আইপ্যাকের অফিসের সিসি ক্যামেরার ফুটেজও সিবিআইকে হস্তান্তরের আবেদন। ইডির বিরুদ্ধেও দলীয় নথি চুরির অভিযোগ করেছে তৃণমূল। মুখ্যমন্ত্রী সহ এবং অন্যান্যদের বিরুদ্ধে যে 5 জন ছিলেন তারা ডাকাতি করতে গেছিল, এই ধরনের মামলা দিয়েছে মুখ্যমন্ত্রী এবং তার যে দল বল, এই 4-5 জনের দল বল, তার মধ্যে হয়তো আমাদের পুলিশের ডিজিও ছিলেন, নন্দিনী চক্রবর্তী হয়তো ছিল। তারা কিন্তু রীতিমতো থ্রেট দিয়ে সেই সমস্ত জিনিস নিয়ে এসেছেন। এটাকে তো আইনের ভাষায় ডাকাতিই বলে। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে এতদিন পর্যন্ত সবাই চোর বলতো, প্রমোশন হয়েছে আজকে সরকার দিনে তার এই প্রমোশনের জন্য চোর থেকে তিনি ডাকাত হয়েছে। ডাকাত ভারতবর্ষের একটি সংস্থাই বলছে যে মুখ্যমন্ত্রী ডাকাত, কোর্টে যাচ্ছে এই বিষয়টা। ইডির বিরুদ্ধে যে এফআইআর হয়েছে তাতে স্থগিতাদেশের আবেদন জানিয়েছে, সেটা আইনই বলছে স্থগিতাদেশ হওয়ার কথা। নাহলে তো ইডি কোথায় তদন্তই করবে না, তাহলে ইডি সিবিআই তুলে দেওয়া উচিত, রাখাই উচিত না ইডি সিবিআই। রাজ্যের পুলিশ যা ইচ্ছে তাই করবে, কয়লা পাচার করবে, কয়লার টাকা ভাইপোর কাছে পৌঁছে দেবে গাড়িতে করে, পুলিশের গাড়িতে করে। আমরা তো সেই দৃশ্যও দেখেছি। আমরা কোনো কিছু মন্তব্য করছি না, নিশ্চিতভাবে আমাদের আইনের ওপর ভরসা আছে, আদালতের ওপর ভরসা আছে, হাইকোর্টের ওপর ভরসা আছে। আমরা কোনো মন্তব্য এই নিয়ে করছি না। আর খালি আইনজীবীরা থাকবেন তা না, পিটিশনার, রেসপন্ডেন্ট যারা আছেন তারাও থাকবেন। এদিকে কয়লা কেলেঙ্কারিতে শাহ শুভেন্দুর নাম জড়িয়ে অভিযোগ। এবার মুখ্যমন্ত্রীকে আদালত হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী আইনি নোটিশে জবাব দেননি দাবি করেছেন বিরোধী দলনেতা। সময়সীমা শেষ, এবার আইনি পরিণতির সম্মুখীন হতে প্রস্তুত হন। আদালতে দেখা হবে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? কপ্তারের থ্রুতে টাকা দেয়। সাথে আছে এক জগন্নাথ ধামের জগন্নাথ নয়, পুরীর জগন্নাথ নয়, বড় ডাকাত জগন্নাথ বিজেপির।
জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভগুলো বাইরে বের করে দিই না। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। উনি একটা একদম রেজিস্টার্ড লায়ার। উনি 6 বছর ধরে আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছেন, একটাও প্রমাণ করতে পারেননি। আজকেরটা আমি সিরিয়াসলি নিয়েছি। আমি লয়ার নোটিশ দেব, 72 ঘন্টার পরে ডিফেমেশন মামলা করব, এবং ডিফেমেশন মামলা লিঙ্গারিং হবে না। ইফ নেসেসারি আই গো টু সুপ্রিম কোর্ট। আমি এনাকে এক্সপোজ করে ছাড়বো। আমি আপনাদের সামনে কথা দিলাম, এই মিথ্যাবাদী জামাতিদের মুখ্যমন্ত্রী খালা মমতাকে আমি তাড়াবো। উনি অনেক কিছু করবেন, দেখা যাক কি করেন। উনি যদি মনে করেন যে আদালতকে উনি একেবারে বগল দাবাই করে ফেলেছেন, আদালত কিন্তু তা নয়। আমরা আদালতের ওপর ভরসা রাখি, বিশ্বাস রাখি। ভারতবর্ষের জুডিশিয়াল যে সিস্টেম আছে তার ওপর বিশ্বাস রাখি। বিচারপতি, মাননীয় বিচারপতিরা যে যেখানে বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত আছেন তাদের ওপর বিশ্বাস রাখি। ভারতবর্ষের সংবিধানকে মানি, মান্যতা দিই। এটাই দেখিয়ে দেয় যে বাংলা কিভাবে, বাংলার সরকার এবং বাংলার মানুষ কিভাবে আলাদা। চারানার পালং শাক তার আবার ক্যাশমোমো। বাজারে এখন পালং শাক সস্তায় বিক্রি হচ্ছে। আপনি দোকানদারের কাছে যাবেন, ফুটপাতে বিক্রি করছে, ক্যাশমোমো চাইলে আপনাকে তাড়া করবে। শুভেন্দু অধিকারী তার আবার আইনি নোটিশ, তার আবার মমতা ব্যানার্জিকে। লোডশেডিং না করলে জিততে পর্যন্ত পারতো না, লোডশেডিং না করলে লিডার অফ অপোজিশন হতো না। সে আবার বড় বড় বাতিল, তার নিজের বিধায়ক পদটা পর্যন্ত এখনো মামলা চলছে, হিয়ারিং হয় না, ডেট পিছিয়ে যায়। কেন পেছায় কেউ জানে না? এই অসভ্যতা, এই শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জির দয়ায় আজকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রাধান্য পেয়েছে, পরিচিতি পেয়েছে। মমতা ব্যানার্জি তৃণমূল তৈরি না করলে, লড়েছিলেন তো তৃণমূলের বিরুদ্ধে, আপনার বাবাই তো প্রার্থী ছিলেন 1998 সালের লোকসভা নির্বাচনে। ছাগলের 3য় সন্তান হয়েছিলেন কাথির বুকে। যদি আপনার এত মুরদি থাকতো, যদি কাথির বুকে আপনাদের এত সাংগঠনিক শক্তি থাকতো মেদিনীপুরের বুকে, তাহলে ছাগলের 3 নম্বর বাচ্চা হতেন। এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নোটিশ দিল চাঁচল থানার পুলিশ। প্রাক্তন পুলিশ কর্তা তথা তৃণমূল নেতা প্রসূন বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জেরে নোটিশ। 2রা জানুয়ারি চাঁচলের সভা থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতিগ্রস্ত বলে আক্রমণ শুভেন্দু। গনি খান চৌধুরীর ফ্যামিলি, ঈসা খান চৌধুরীদের কেউ চোর বলতে পারবে না। আজকে যাদের হাতে চলে গেছে, সেদিন খগেন মুর্মুর কাউন্টিং এজেন্টদেরকে কাউন্টিং এর আগের দিন এই প্রসূন, এটা ডাকাত, লম্পট, চরিত্রহীন ইয়াসিনকে নিয়ে গিয়ে লুট করতে গেছিল। একটা কনস্টেবলকে খুন করেছেন, ভয়ের চোটে একজনকে দিয়ে হাইকোর্টে ব্লক করে রেখেছিলেন। ফান্ডা তো খুলে গেছে, এবার ইনভেস্টিগেশন তো হবে। মৃত কনস্টেবলের বউ 164 করবে, ইকুইভ্যালেন্ট টু বিএনএসএস। শুভেন্দু অধিকারী যেখানেই যান সেখানে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ান। কোন কোন সেকশনে মামলা হবে আমি সেটা মেনশন করে দিয়েছি। ক্রিয়েটিং এনমিটি বিটুইন গ্রুপস অন রিলিজিয়াস গ্রাউন্ডস ইজ আ পানিশেবল নন বেলেবল অফেন্স আন্ডার বিএনএসএস। এই একাধিক প্রভোকেটিভ মন্তব্য উনি করেছেন। তার সঙ্গে যুক্ত হয়েছে ব্যক্তিগত কুরুচিপূর্ণ আক্রমণ। শুভেন্দুবাবু যেটা বলেছেন সেটা আমরা সবাই শুনেছি। উনি কী বলেছেন, পলিটিক্যাল মঞ্চ থেকে বলা একটা বিষয়, এটাকে নিয়ে মামলা কেউ করতেই পারে, সেটা হচ্ছে কোর্টে গিয়ে আমার সম্মানহানি হয়েছে এই মামলা কেউ করতে পারে। কিন্তু পুলিশের কাছে এই এফআইআর কেন করা হলো, তার উদ্দেশ্য কি বোঝা যাচ্ছে। এবং যেহেতু একসময় যে ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে সেই ব্যক্তি মালদা সহ এই বিস্তীর্ণ এলাকায় ডিআইজি ছিলেন, আমার মনে হচ্ছে তার পুরনো পদের তিনি অপব্যবহার করছেন। তো পুলিশের আধিকারিক সম্পর্কে কেন, যে কোনো সাধারণ মানুষ সম্পর্কে যদি কেউ অশ্রাব্য ভাষায় কথা বলে, যদি কেউ আইন বহির্ভূত ভাষায় কথা বলে, তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ হবে। আইনি পদক্ষেপে এত ভয় কেন? এই তো কথায় কথায় কোর্টে যায়, তাহলে উল্টো দিকে যদি কেউ আইনি পদক্ষেপ করে কোর্টে যায়, তাহলে তার জন্য এত ভয়ের কি আছে? ভয় পাচ্ছে কারণ জানে ওরা অসভ্যতামি করেছে।